হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমরা আলোচনা করি ক্লাস 9 এর জুলাই বিপ্লবটা নিয়ে। এটা তৃতীয় অধ্যায়। তো জুলাই বিপ্লবটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিপ্লব, ফরাসি বিপ্লবেরই একটা পার্ট। তো জুলাই বিপ্লবটা কবে শুরু হয়েছিল আমরা লিখি একটু। 1830 সালে জুলাই বিপ্লবটা শুরু হয়েছিল। এটা ডেটটা আমরা একটু লিখবো, 27 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে জুলাই বিপ্লবটা তাহলে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? এটা ফ্রান্সে শুরু হলেও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল, ইউরোপের অন্যান্য দেশে। তাহলে এটা শুরু কিন্তু ফ্রান্সে হয়েছিল। ফ্রান্সে কেন, কিভাবে শুরু হয়েছিল? ফ্রান্সের রাজারা আমরা একটু দেখবো। ফ্রান্সের যারা ফ্রান্সের রাজা আমরা দেখবো, ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লবের সময়। ষোড়শ লুই ছিলেন রাজা, কিন্তু এই ষোড়শ লুইয়ের পর সপ্তদশ লুই, তারপরে আমরা দেখবো হচ্ছে অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই কে তাহলে ভিয়েনা সম্মেলনের ন্যায্য নীতি অনুসারে তাকে কিন্তু ফ্রান্সের সিংহাসনে ফিরিয়ে আনা হয়েছিল। তাহলে ফ্রান্সের সিংহাসনের ন্যায্য অধিকার নীতি অনুসারে অষ্টাদশ লুই ফিরে এসেছিলেন, কিন্তু 1824 সালে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর তার ভ্রাতা দশম চার্লস সিংহাসনে বসেছিলেন, ফ্রান্সের সিংহাসনে। এই যে অষ্টাদশ লুই, তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন জনগণের অধিকার নিয়ে, জনগণের মতামত নিয়ে তিনি একটা সনদ জারি করেছিলেন। 1814 খ্রিস্টাব্দের সনদ বলে। এই সনদের মাধ্যমে তিনি কিন্তু উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ফ্রান্সে। কিন্তু দশম চার্লস ছিলেন হচ্ছে রক্ষণশীল শাসন ব্যবস্থার প্রবর্তক। তিনি অষ্টাদশ লুইয়ের শাসন ব্যবস্থাটাকে পুরোপুরি ভেঙে ফেলে তিনি নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এছাড়াও দেখবো অষ্টাদশ লুইয়ের সময় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, যেমন উদারপন্থী বা শ্রমিক শ্রেণীর দল, এইগুলো আমরা দেখবো। তো দশম চার্লস তিনি কি করেছিলেন? তার প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে প্রিন্স পলিগোনার। তিনিও ছিলেন রক্ষণশীল। প্রিন্স পলিগোনাকে সহায়তায় তিনি বিভিন্ন রকম স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করেছিলেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে ফ্রান্সের 25শে জুলাই। একটু লিখে নি, ফ্রান্সের 25শে জুলাই একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন। এটাকে বলা হচ্ছে জুলাই অর্ডিন্যান্স। 25শে জুলাই এটা জারি করেছিল হচ্ছে জুলাই অর্ডিন্যান্স। এখানে 4টি ঘোষণা ছিল প্রধানত জুলাই অর্ডিন্যান্স। আমরা একটু লিখে নিলাম। জুলাই অর্ডিন্যান্সের 4টি ঘোষণার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, মানুষের ভোটাধিকার 2 নম্বরে সংকুচিত করা হয়েছিল। এছাড়া নতুন প্রতিনিধি সভা গঠন করার অধিকার দেওয়া হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল? ফ্রান্সে কিন্তু একটা বিপ্লবের কিন্তু পর্যায়ে চলে এসেছিল ফ্রান্সের জনগণ কিন্তু। তাহলে তারা কিন্তু 27 থেকে 29 জুলাই ফ্রান্সে একটা বিপ্লব ঘটিয়েছিল। কার নেতৃত্বে? থিয়ার্সের নেতৃত্বে। থিয়ার্সের নেতৃত্বে। আমরা একটু লিখে নিই, বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন থিয়ার্সের নেতৃত্বে। তো এই সময় দেখা যাচ্ছে ফ্রান্সে কিন্তু একটা বিপ্লবটা শুরু হলো। পৃথিবীর অন্যান্য দেশে এই সময় বিপ্লবটা ছড়িয়ে পড়েছিল। বেলজিয়াম কিন্তু এই সময় স্বাধীনতা লাভ করেছিল। তাহলে দেখবো যে মেটার্নিক তন্ত্রের কিন্তু পতন কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবের সূত্র ধরে। কিন্তু এই জুলাই বিপ্লবের যে ফলাফলটা আমরা যদি ব্যাখ্যা করি, দেখবো এই ফলাফলে দেখবো যে 30শে জুলাই জনগণ কি করলো? লুই ফিলিপকে পদচ্যুত করেছিল এবং অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিল। তাহলে আমরা দেখবো দশম চার্লসের পরিবর্তে তারা সিংহাসনে বসিয়েছিলেন অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিলেন এই জুলাই বিপ্লবের ফলে। আমরা একটু লিখে নিলাম লুই ফিলিপি। তাহলে ফ্রান্সের নতুন রাজা হচ্ছেন লুই ফিলিপি। তো তিনি ছিলেন অর্লিয়েন্স বংশের রাজা। তো এখন ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30শে জুলাই যে জুলাই বিপ্লব হয়েছিল, এটা কতটা বিপ্লব ছিল? এটাকে সত্যি সত্যি বিপ্লব বলা যায়? ঐতিহাসিক প্রমাণ বলছেন যে এই বিপ্লবটা ছিল একটা রক্ষণশীল বিপ্লব। কেন রক্ষণশীল বিপ্লব সেগুলো বলা যাবে। সেগুলোর মধ্যে দিয়ে তিনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো আমরা একটু জানি। যে যুক্তিগুলো হচ্ছে, কারণ এই সময় কি সমাজ ব্যবস্থা কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসেনি। এর ফলে কি হয়েছিল? আহ সেই একটা বংশকে সরিয়ে দিয়ে আর একটা বংশ কিন্তু রাজতন্ত্র স্থাপনই হয়েছিল। তার ফলে দেখা যাচ্ছে সেইভাবে কিন্তু কোনো ব্যাপকভাবে পরিবর্তন আসেনি। সেই জন্য ঐতিহাসিক প্রমাণ কিন্তু এই বিপ্লবটাকে রক্ষণশীল বিপ্লব বলে অভিহিত করেছেন। অপরদিকে জুলাই বিপ্লবের ফলে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। তাহলে ঐতিহাসিক তহবিল এই জুলাই বিপ্লবটাকে বলছে এটা একটা সত্যিকারের বিপ্লব ছিল, এটাই ছিল একটা বুর্জোয়া বিপ্লব। কারণ কি? তিনি যে কারণগুলো দিয়েছেন সেগুলো আমরা একটু জানবো। কারণ এর ফলে দেখা যাচ্ছে
শুধু রাজতন্ত্র যেমন পরিবর্তন হয়েছিল, এর ফলে ভিয়েনা সম্মেলনের যে ন্যায্য অধিকার নীতি সেটাও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিল। তাহলে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তারপর নাম্বার 2 পয়েন্টে আমরা যদি দেখি, 2 নম্বর পয়েন্টে, যে একটা দৈব অধিকার ছিল, অর্থাৎ রাজা নিজেকে ঈশ্বরের সন্তান বলে ভাবতেন, কিন্তু জুলাই বিপ্লবের ফলে সেটাও প্রত্যাখ্যাত হয়েছিল। 3য় নম্বরে আমরা দেখবো এর ফলে ক্ষমতাটা কিন্তু তাদের হাতে এসেছিল মধ্য মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তাদের হাতে ক্ষমতা কিন্তু এই সময় স্থানান্তরিত হয়েছিল। তার ফলে ঐতিহাসিক প্রমাণ কিন্তু জুলাই বিপ্লবটাকে একটা বুর্জোয়া বিপ্লব বলে অভিহিত করেছিল। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু জুলাই বিপ্লবের প্রভাবটা আমরা দেখতে পাবো। তো আমরা এগুলো একটু জানলাম। ফ্রান্সের জুলাই বিপ্লবটা কবে শুরু হয়েছিল? 25শে জুলাই থেকে জুলাই অর্ডিন্যান্সের ফলে জারি হয়েছিল। 27 থেকে 29 তারিখে বিপ্লব চলেছিল এবং 30শে জুলাই তাহলে লুই ফিলিপকে কিন্তু সিংহাসনে বসানো হয়েছিল দশম চার্লসের পরিবর্তে। আর দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন লুই পলিগনার, তিনি প্রিন্স পলিগনার, তিনি কিন্তু স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করেছিলেন। তো আমরা মোটামুটি ফলাফলটা দেখলাম। জুলাই বিপ্লবের ফলাফল কেউ রক্ষণশীল বিপ্লব বলছেন, কেউ বলছেন বুর্জোয়া বিপ্লব। তো আমরা আজকে এখানটাই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।